মায়ের হুমকিটা ভালোই কবজা করে নিয়েছিল সমীরণকে। এই যাত্রায় তার পরীক্ষার আগে রিফ্রেশমেন্ট হবে না, সেটা ধরেই নিয়েছিল সে। এদিকে বই নিয়ে তখন থেকে বসে রয়েছে, মাথায় কিছুই ঢুকছে না। শুধুই মনে হচ্ছে দীঘার ট্রিপটা হলে ফিরে এসে সত্যিই পড়াশোনাটা ঠিক করে হতো। শেষ 1 বছর ধরে এই একই জিনিস পড়তে পড়তে সবকিছু ভীষণ বোরিং হয়ে গেছে। মাকে যদি এই লজিকটা বোঝানো যেত তাহলে কোনো সমস্যাই হতো না, কিন্তু ওখানেই তো সব থেকে বড় সমস্যা। খুব লজিক্যাল সহজ জিনিসগুলো সমীরণের মা কিছুতেই বুঝতে চান না। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে পড়াশোনার ব্যাপারটা সবসময় নাও হতে পারে এ সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই। সমীরণ ক্লাস 12-এ পড়ে, ওর 18 বছর বয়স হয়ে গেছে গত মাসেই। তবু এই বাচ্চাদের মতো ধরে বেঁধে রাখার অভ্যেস থেকে বেরোতে পারেননি ওর মা। এইসব ভেবে খুবই বিরক্ত হয়েছিল সমীরণ। মাঝে মধ্যে ওর মনে হচ্ছে মাকে গিয়ে বলবে ও দীঘায় ঘুরতে যাবে। মায়ের ভয়েই মিথ্যে কথা বলেছিল। এই মুহূর্তে ওর মায়ের বারণ শুনতে একটুও ইচ্ছে করছে না। সমীরণের স্টুডেন্ট কেরিয়ার এখনো অবধি বেশ ভালো। উচ্চ মাধ্যমিকে যে একটা ভালো নাম্বার পেতে হবে সেই চিন্তা ওর আছে, কিন্তু এইসবের সাহস ওর মনে মনেই থাকে। মায়ের সামনে গিয়ে এত কথা বলার কোনো সাহস নেই সমীরণের। এর মধ্যে দেবর্ষী ফোন করলো। হ্যাঁ বল। বিরক্ত গলায় ফোন ধরলো সমীরণ। কি হলো জানি না, টিকিট কাটতে হবে তো ভাই। এই আমার হবে না। এই আর তুই বেকার বারবার আমায় পিনিক দিস না, আমি রাখছি, দূর। আরে দাঁড়া দাঁড়া, আরে কেসটা কি হলো খুলে বল না আমাকে। নতুন করে আর কি হবে, মা যেতে দিচ্ছে না। কেন? তুই তো এক্সকারশন বলেছিলি নাকি? হ্যাঁ, স্কুলে ফোন করে খোঁজ নিয়েছে, পুরো গল্পটাই ধরতে পেরে গেছে। বেকার তোর পাল্লায় পড়ে এসব করি আমি, ফালতু ফালতু কেস খাই। আমার মায়ের সাথে এরকম চুক্তি দেওয়া চলে না ভাই। দূর, বোকা আছে একটা। শুভ আইন কনফার্ম করলো এই মাত্র, অভিজ্ঞানটা জ্বলাচ্ছে। ভাবলাম অন্তত 3 জন মিলে যাবো ভাই। কি হয়েছে? শুভ আইনকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ ভাই, একটু ঠিক করে ম্যানেজ করতে হয়, ঠিক আছে? তোর দাওয়া তো এইসব হয় না। এই শোন, ফালতু কথা বলবি না, একদম ফালতু কথা বলবি না। আমার বাড়িতে এসে ম্যানেজ করে দেখা না। হ্যাঁ, তোর বাড়ির মতো তো নয় আমার বাড়ি, তাহলে বুঝবো। আমার বাড়িতে এসে ম্যানেজ করে দেখা। হ্যাঁ বুঝেছি, তাহলে তুই ক্যান্সেল, তাই তো? ঠিক আছে। এই শোন না, বলছি হ্যালো হ্যালো, এই বলছি, এই তুই একবার কথা বলবি ভাই, জেনুইনলি যেতে ইচ্ছা করছে ভাই, সত্যি। আরে আমি বলে কোনো লাভ হবে না ভাই, আমি তাহলে দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা ভাবতে দে। ওদিকে সমীরণের মা ছেলেকে শায়েস্তা করে শান্তিতে ভাত ঘুম দিচ্ছিলেন। তিনি ভেবে নিয়েছেন পরীক্ষার এই শেষ কটা দিন আর একটু কড়া হাতে সামলাতে হবে সমীরণকে। এমনিতে তার ছেলে খুব একটা গোলমাল করে না, কিন্তু ওর বন্ধুগুলোর জন্যই যত রকমের সমস্যা হয়েছে। ওদের কথায় বয়ে যেতে সমীরণ সবসময় এক পায়ে খাড়া। তিনি খুব ভালো করেই জানেন যে এই দীঘা যাওয়ার প্ল্যানটা ওদেরই কারো করা, না হলে পরীক্ষার দোরগোড়ায় দাঁড়িয়ে দীঘা যাওয়ার সাহস সমীরণের নেই। কিন্তু তার এই শান্তির ভাত ঘুম হুট করে ভেঙে গেল। সমীরণকে একরকম জোর করে পড়তে বসিয়ে এসেছিলেন তিনি। ঘুম ভেঙে তার ফোনে কথা বলার আওয়াজ পেয়ে তেড়ে ফেড়ে উঠলেন সমীরণের মাতৃদেবী। এই বাবু, তুই কি এটা ছেলে খেলা পেয়েছিস? হ্যাঁ, এভাবে কিন্তু চলবে না বাবু, আমি কিন্তু বলে দিচ্ছি। আরে কি আশ্চর্য, আমি তো পড়ছি। বেকার চিৎকার করছো কেন তুমি ওখান থেকে? এই তোর পড়ার নমুনা, আমি স্পষ্ট শুনতে পেলাম তুই ফোনে কথা বলছিস। ভুল শুনেছো, তুমি ভুল শুনেছো। এই বলে সমীরণ খাতায় খসখস করে কি সব লিখতে শুরু করলো। বটে, আমি ভুল শুনেছি। কই দেখি ফোনটা, দেখি, আমাকে দেখা ফোনটা। ওফ মা, তুমি এরকম পুলিশের মতো জেরা করো না তো। বললাম তো পড়ছি আমি তখন থেকে, পড়ছি, মন দিয়ে পড়ছি। আর তুমি ফালতু ফালতু এরকম। না না, তুই আমাকে ফোনটা দে, আমাকে দে, আমি দেখবো তুই কেমন পড়ছিলি, আমি দেখবো। দেখা, কই কই বাবু, দে ফোনটা দে। বেশ কিছুক্ষণ বাকবিতণ্ডা আর টানা হেঁচড়া করার পর সমীরণের ফোনটা কেড়ে নিলেন ওর মা। তখনও সমীরণ ফোনে পাসওয়ার্ড দিয়ে লক করার অনুমতি পায়নি। সহজেই ফোন থেকে কল লিস্ট খুলে ওর মা দেখলেন সবার ওপরে দেবর্ষীর নাম জলজল করছে। তার মানে ওর সন্দেহ একদম ঠিক। দেবর্ষীর উস্কানিতেই পরীক্ষার আগে এইসব উল্টোপাল্টা চিন্তা ঢুকেছে সমীরণের মাথায়। এই তোর পড়াশোনা, বাহ বাহ বাবু বাহ, খুব ভালো। আর সামনে কয়েকদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
দেখেছো মা, তোমার তোমার এই সন্দেহ, এই হচ্ছে তোমার সমস্যা। দেবর্ষী একটা জিনিস বুঝতে পারছিল না, তাই আমাকে ফোন করেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি একেবারে সব বোঝতার হয়ে গেলেন। তোর সব পড়া হয়ে গেছে, তুই সব জানিস, তুই সবাইকে বুঝিয়ে দিচ্ছিস। এই ফোনটা এখন থেকে আমার কাছে থাকবে, দেখি তুই কিভাবে বেয়াদবি করতে পারিস। হ্যাঁ, তুই সবাইকে, লোককে বোঝাতে হবে না, তুমি তুমি নিজে বোঝো। হ্যাঁ, লোককে অত বোঝাতে হবে না। এই হচ্ছে সমীরণের মায়ের সমস্যা। তার মনে হয় সমস্যার সহজ সমাধান হলো একগাদা রেস্ট্রিকশন চাপিয়ে দেওয়া। শুধু ফোন কেড়ে নিলেই যে সমীরণের পড়ায় কি করে মন বসবে, সে ব্যাপারে তার কোনো যুক্তি নেই। তবু এই প্রাচীন পদ্ধতিটাকেই তিনি সব থেকে এফেক্টিভ বলে মনে করেন। ওদিকে সমীরণ যে ঠিক কার ওপর রাগ করবে বুঝে উঠতে পারছে না। এমনিতেই সকাল থেকে পড়া হচ্ছিল না, তার মধ্যে এত ঝামেলা হলে কার মেজাজি বা ঠিক থাকে। খাতা বই একপাশে রেখে শটান শুয়ে পড়ল সে। কাজ বলতে এখন শুধু পুরনো পড়াগুলো রিভাইজ করা। সেই সামান্য ব্যাপার নিয়ে এত গন্ডগোলের কোনো মানেই হয় না। 11-12 পড়া যে মাধ্যমিকের থেকে বেশ খানিকটা আলাদা, সেটা ওর মাকে বোঝানোর চেষ্টা করেও বোঝাতে পারেনি সমীরণ। এই সময় সারাদিন বই মুখে করে বসে না থাকলেও ভালো নম্বর পাওয়া যায়। গত সপ্তাহেই ওদের টেস্টের রেজাল্ট বেরিয়েছে। সারা স্কুলে সব কটা স্ট্রিম মিলিয়ে ফার্স্ট হয়েছে সমীরণ, তাও মায়ের কোনো রকম পরিবর্তন নেই। সেই টিপিক্যাল 90-এর দশকের স্টাইলে ছেলেকে দড়ি দিয়ে বেঁধে রাখার মতো শাসন করবেন তিনি। রাত্রিরে বাবা ফেরার পর সারাদিন ধরে ঘটা সমস্ত ঘটনার একটা রিপিট টেলিকাস্ট হলো। খবরের চ্যানেলে যেমন সারাদিনের খবর রাতে একসাথে এক নজরে বলে দেখায়, খানিকটা সেরকম। বাবা এমনিতে মায়ের তুলনায় অনেকটাই শান্ত, কিন্তু পরীক্ষার আগে তার মাথায় ভূত চেপে বসে। সব ঘটনা শুনে বেজায় রেগে গেলেন তার বাবা। ডিনার শেষ করে প্রায় ঘন্টা দুয়েক সমীরণের কাউন্সিলিং চলল। ওদের স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে স্ট্যান্ড করার একটা ভালো রকম লিগ্যাসি আছে। সমীরণের বাড়ির কাছেই একটা দাদা গত বছর সেকেন্ড হয়ে হইচই ফেলে দিয়েছিল। এবারে অনেক স্যারই সমীরণকে সম্ভাব্য ক্যান্ডিডেট হিসাবে ভেবে রেখেছেন। ওর বাবা মায়েরও মনে মনে সেই একই ধারণা। এই কঠিন পথে সাফল্য পেতে গেলে সমীরণকে ঠিক কতটা স্যাক্রিফাইস করতে হবে, অনেকক্ষণ ধরে ওকে তাই বোঝানো হলো। তুমি এইবার ভালো করে এই চেষ্টা দিয়ে নাও, দেখবে আর কোনো চিন্তা নেই, জীবনটা তোমার একদম চাপ মুক্ত হয়ে যাবে। তারপর এই সান্ত্বনাটা যে কতটা মিথ্যে তা সমীরণ খুব ভালো করেই জানে। ছেলে মেয়েদের মোটিভেট করতে সমস্ত বাঙালি মা বাবা এই একটাই উপায় খুঁজে বার করেন প্রত্যেকবার। মাধ্যমিক পরীক্ষার আগেও বাড়ি থেকে এক্স্যাক্ট এই কথাগুলোই বলা হয়েছিল, কিন্তু তারপর দেখা গেছে চাপ বাড়ে বই কমে না। সারাদিনের ঝঞ্ঝাট শেষ করে ঘুমোতে গেল সমীরণ। যদিও সমীরণের মনে পড়ল কাল সমরবাবুর কাছে শেষ পড়া। আচ্ছা, স্নেহা কি আসবে কাল, নাকি এইচএসের আগে আর একবারও দেখা হবে না? দীঘা যাওয়ার বেয়াড়া প্ল্যানটা অবধি তাও ঠিক ছিল, কিন্তু যেখানে সমীরণ আর তার মায়ের রোজকার অশান্তিতে বাড়ির ছাদে কাকচিল বসতে পারে না, সেখানে স্নেহা আবার কোত্থেকে এলো? এখানে দাঁড়িয়ে তার কোনো উত্তর পাবেন না। তার চেয়ে চলুন আর একটু এগিয়ে দেখি ব্যাপারটা এক্স্যাক্টলি কি। চলুন।